এই একটা ঘটনায় তো আসিফ নজরুলের পদত্যাগ দাবি করা উচিত। সে কি করে হলো? এবং এইটা তাহলে তাদেরকে কে চালায়? রয়ের পরামর্শে এটা হয়েছে না আমেরিকার পরামর্শে? এদেশের জনগণের সেটা জানার অধিকার রয়েছে। তো আপনি যদি এই দাবি তো এখন তুলতেই পারে, এই আর্গুমেন্টস তো আসতেই পারে। যথেষ্ট নয় যে বিএনপির নাম ভাঙিয়ে এগুলো করা হচ্ছে। চাঁদাবাজি, এই যে পুস্টিং বাণিজ্য, এমনকি একটি শব্দ আসছে মামলা বাণিজ্য। মনে করি না যে একটি শক্ত জবাব দেওয়া হয়েছে। শক্ত জবাব যদি দেওয়ার আসলে সত্যিকারে হতো তাহলে জনগণের সামনে ১২০টি চুক্তি অথবা সমঝোতা স্মারক কি সেইটা প্রকাশ করা হতো। এইটা রিভিউ করার জন্য একটা কমিটি করা হতো। এগুলা ডিপ্লোম্যাটিক নর্মস, অনেক কথা বলা হয়। আজকে বাংলাদেশের ৫০ জন জেলে ধরে নিয়ে গেছে। তাদেরকে যুদ্ধ অপরাধীর মতো, তাদেরকে প্রিজনার অফ ওয়ারের মতো প্যারেড করিয়ে, নীল ডাউন করে তারপর তাদেরকে ছবি আপলোড করেছে। অর্থাৎ পায়ে পড়ে এখন যুদ্ধ বাজাতে চাচ্ছে ইন্ডিয়া। তো কোনো জবাব দেওয়া হয় না। আজকে বাংলাদেশের জলসীমার ভিতর থেকে এই জেলেদেরকে ধরে নিয়ে গেছে। বাংলাদেশের কোস্ট গার্ডের উচিত ছিল তাদের ৬০ জনকে ধরে নিয়ে আসা। তাইলে সমুচিত জবাব দেওয়া হতো। এই জবাব তো দেওয়া হয়নি। আজকে ইন্ডিয়ার সাথে বর্ডার রয়েছে কয়টা দেশের? পাকিস্তান, নেপাল, চায়না, মায়ানমার। শুধু বাংলাদেশের বর্ডারে হত্যাকাণ্ড হয় কেন? অন্য কোনো বর্ডারে হয় না কেন? পাকিস্তানে একজন যদি খুন করে তাহলে ওরা ২ জনকে কিল করে। দ্যাট শুড হ্যাভ বিন দ্য পলিসি। সো এইটা আমি মনে করি যে এই ফরেন অ্যাডভাইজার অত্যন্ত দুর্বল এবং তার পলিসি, তার কথাবার্তা নরম, কিন্তু যে স্ট্রং, নতজানু ফরেন পলিসির বাইরে বের হওয়া আসা, সেইটা এখনো বাংলাদেশ বের হয়ে আসছে বলে আমি মনে করি না। আমি সাবের হোসেন চৌধুরীর যে জামিনটা হয়েছে এইটা আমিও ভয়েস রেজ করেছি। কিভাবে এই জামিনটা হলো? আইন ভঙ্গ করে, যখন সে রিমান্ডে ছিল, রিমান্ড বাতিল করে হ্যাঁ, জামিন। রিমান্ড এইটা চলাকালীন সময়। সম্ভবত এইটা সম্ভবত বাংলাদেশের এই প্রথম এক্সাম্পল। কে এইটার পিছনে, কার রিকোয়েস্ট বাংলাদেশে আসছে? না, সারা পৃথিবীতে এই রিমান্ড কার চলাকালীন সময় রিকোয়েস্ট কি এইটা চাকরি হলো? পায়? এই একটা ঘটনায় তো আসিফ নজরুলের পদত্যাগ দাবি করা উচিত। সে কি করে হলো? এবং এইটা তাহলে তাদেরকে কে চালায়? রয়ের পরামর্শে এটা হয়েছে না আমেরিকার পরামর্শে? এদেশের জনগণের সেটা জানার অধিকার রয়েছে। তো আপনি যদি এই দাবি তো এখন তুলতেই পারে, এই আর্গুমেন্টস তো আসতেই পারে। আপনি একই মামলার আসামি একজনকে জামিন দেবেন, তাই বাকি সবাই তো জামিন প্রাপ্য। তাহলে এই যে ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারও যদি প্রফেশনালিজম থাকতো, সে বলতো যে আমি জামিন দেব না, প্রয়োজন বোধে আমাকে বদলি করে দেন। সেই প্রফেশনালিজম তো আমরা দেখলাম না। তার মানে হলো কি, যে এইটা অত্যন্ত একটা দুর্বল সরকার। এইটা কোথাও না কোথাও তারা ভয় পাচ্ছে। এবং এর ভিতরে কেউ কেউ নাকি তার ফ্যামিলি অলরেডি আমেরিকা পাঠিয়ে দিয়েছে, এরকম কথা বেরোচ্ছে, সত্য মিথ্যা জানি না। এবং এরা কেউ এখন প্রোটেকশন খুঁজছে ইন আমেরিকা, কেউ খুঁজছে ইন আবার কেউ খুঁজছে বিএনপির নিকট। তো আপনি এত ভয় পাচ্ছেন, নিজে থেকে সরে যান। প্রফেসর ইউনূস সাহেবকে, যারা সাহস আছে তাদেরকে আসতে দেন। এই ছাত্ররা যা করতেছে তাদেরকে সেখানে সামনে আসতে দেন। অন্তত দেশটা পুনর্গঠনের একটা সুযোগ আসছে, সেই সুযোগটা কাজে লাগান। না হলে তো আবার ওই একই চক্রের ভিতরে বাংলাদেশ ঢুকে যাবে কিনা। নতুন রাজনৈতিক দলের ব্যাপারে আমি এইটুকুই বলবো যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর বাদে যে সমস্ত রাজনৈতিক দল, ইনক্লুডিং বিএনপি, তাদের এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে। তাদের অ্যাকর্ডিংলি মডিফাইড হতে হবে, কারেক্টেড হতে হবে। কিন্তু যে কথাগুলো আসছে, শুধু এই কথা যথেষ্ট নয় যে বিএনপির নাম ভাঙিয়ে এগুলো করা হচ্ছে। চাঁদাবাজি, এই যে পুস্টিং বাণিজ্য, এমনকি একটি শব্দ আসছে মামলা বাণিজ্য। এইটার দায়ভার অনেকখানি বিএনপির উপর বর্তায়, যেহেতু তারা বড় দল। আমি ওই দলের এখনো সদস্য। তো এখন আপনার এই দায় দায়িত্ব আলটিমেটলি যে বা যাহারা করুক, এর বড় দায় দায়িত্ব মানুষের কাছে পারসেপশন যাচ্ছে যে এর পিছনে এই বিএনপি জড়িত। এইটাকে কার্টেল করতে হবে, এইটাকে অ্যাড্রেস করতে হবে। নতুন দল করা কোনো অপরাধের কিছু না, তবে ক্ষমতায় থেকে দল করা গ্রহণযোগ্য না। আপনি ক্ষমতার বাইরে এসে রাজনৈতিক প্রক্রিয়া, এবং এই যতক্ষণ পর্যন্ত নতুন জেনারেশনের আকাঙ্ক্ষা ধারণ না করবে, নিজেরাই কিন্তু আসলে ব্যর্থ হবে। সেই জন্য এইটা কিন্তু সমস্ত রাজনৈতিক দলের সামনেও চ্যালেঞ্জ, যে কারণে অভ্যুত্থান ঘটেছে, বিপ্লব ঘটেছে,
সেই বিপ্লবের আকাঙ্ক্ষা অর্থাৎ জন আকাঙ্ক্ষা যদি আপনি ধারণ করতে না পারেন, আপনি কিন্তু ইউ উইল ফেইল উইদিন, নিজে থেকে কিন্তু আবার আপনারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং পতন হবেন। এইটা কিন্তু লেসন লার্ন করতে হবে। দুইটি ঐতিহাসিক উদাহরণ দিয়ে শেষ করি যে চায়নায় কমিউনিজম টিকে আছে কেন? পৃথিবীর কমিউনিজম সৃষ্টি হয়েছিল রাশিয়া থেকে, সেই রাশিয়ায় কিন্তু কমিউনিজম ধস হয়েছে, পতন হয়েছে, কিন্তু চায়নাতে এখনো আছে। চায়নাতে আছে কারণ চায়না সবসময় পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করেছে। আর পৃথিবীর একটা দেশে এখন পর্যন্ত কোনো উদ্বুদ্ধ হয় নাই, সেটা হচ্ছে ইউকে। কারণ ইউকের ওই ইন্টেলেকচুয়ালিটি আছে যে তারা পরিবর্তিত পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে পারে, জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতিকে মডিফাই করতে হবে, তো মডিফাই করতে পারে তারা। সেই জন্য যারা এখন এই স্বৈরাচারী পতন আমরা ঘটিয়েছি, এখন আমাদের জন আকাঙ্ক্ষা এবং এই পতনের আকাঙ্ক্ষাকে ধারণ করে অ্যাকর্ডিংলি মডিফাই হওয়াই এখন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। আর না হলে যদি একই রকম হয় তাহলে শুধু চেহারা বদল হবে এবং আবার ওই রকম সিচুয়েশন সৃষ্টি হতে পারে। এইখানে অত্যন্ত কেয়ারফুল হতে হবে। এই আশঙ্কাটা শুধু আমি না, বিএনপির অনেক নেতারা, সিনিয়র নেতারা, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইভেন মহাসচিব বলেছেন যে আমরা যদি একই ভুল করি আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে। সেইটা থেকে লেসন নিতে হবে। এইটা শুধু মুখে বলা না, অ্যাকশনে যেতে হবে, অ্যাকশনে যেতে হবে। খারাপ এবং ভালো বিরোধিতা, চরিত্রহীন এবং দুর্নীতিবাজকে দূরে সরিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চরিত্রবান এবং ভালো মানুষ রাজনৈতিক প্রক্রিয়ায় সামনে আনতে হবে। তাহলে কিন্তু এই নতুন দল গঠন ক্রিয়া ধোপে টিকবে না। আদারওয়াইজ নতুন দল, নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা আকাঙ্ক্ষা সবসময় বিরাজ করবে। ধন্যবাদ।